আজকের এই বিশেষ লোর ব্রেকডাউনে আপনাদের সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজ আমরা এমন একটা কাহিনীর জট খুলতে যাচ্ছি যেখানে বিশ্বাস, আতঙ্ক আর সংস্কৃতির এক অদ্ভুত, বলা যায় শির দ্বারা হিম করা একটা সংমিশ্রণ ঘটেছে। আমরা কথা বলছি ডার্ক নানসের অত্যন্ত জটিল আখ্যান আর এর পেছনের বিশাল পৌরাণিক পটভূমি নিয়ে। এটা এমন একটা জগৎ যেখানে একদিকে রয়েছে প্রবল ধর্মীয় বিশ্বাস আর অন্যদিকে ঘাপটি মেরে আছে অতিপ্রাকৃত সব অন্ধকার শক্তি। তো চলুন দেখি কিভাবে একটা ছোট্ট ঘটনা শেষ পর্যন্ত এক বিশাল মহাজাগতিক যুদ্ধের রূপ নেয়। আজকের এই পুরো ঘটনাটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে নেব। প্রথমে আমরা জানব অধিকার করা সেই বালকটি সম্পর্কে। এরপর দেখব বিজ্ঞান আর কুসংস্কারের সেই চরম দ্বন্দ্ব, দুটি সম্পূর্ণ ভিন্ন রীতির অদ্ভুত মিশ্রণ, ভয়ঙ্কর সেই 12টি প্রকাশ, গ্র্যান্ড ডিউকের মুখোশ উন্মোচন এবং একেবারে শেষে গিয়ে সেই চরম আত্মত্যাগ। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্ব, দ্য পসেসড বয় বা অধিকার করা বালক। কাহিনীর একেবারে কেন্দ্রে রয়েছে চৈ হি জুন নামের অল্প বয়সী একটা ছেলে। তার ঘটনাটাই আসলে পুরো আখ্যানের অনুঘটক হিসেবে কাজ করে। হিজুনের লক্ষণগুলো দেখলে যে কারো বুক কেঁপে উঠবে। কোনো কারণ ছাড়াই সে হঠাৎ করে ছাদ থেকে লাফিয়ে পড়ে আর সারাক্ষণ অত্যন্ত অন্ধকার, ভীতিকর সব ছবি আঁকতে থাকে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাই না? এটা কি নিছকই কোনো মানসিক বিকৃতি বা উন্মাদনা, নাকি এর ভেতরে সত্যি সত্যি কোনো শয়তান ভর করেছে? আর এই প্রশ্নটা থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, বিজ্ঞান বনাম কুসংস্কার। ছেলেটির এই ভয়ঙ্কর অবস্থার পর শুরু হয় এক তীব্র আদর্শিক সংঘাত। হিজুনকে কিভাবে বাঁচানো হবে তা নিয়ে দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। একদিকে আছেন হাসপাতালের চিকিৎসক ফাদার পাওলো। তিনি পুরো ব্যাপারটাকে একদম ক্লিনিক্যাল চোখে দেখছেন। তার মতে এটি ডিসোসিয়েটিভ এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে থেরাপি আর ওষুধ দিলেই ছেলেটা ঠিক হয়ে যাবে। কিন্তু অন্যদিকে আছেন সিস্টার জুনিয়া। তিনি কিন্তু কোনো বিজ্ঞান মানতে নারাজ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এটা নিশ্চিতভাবেই শয়তানের ভর এবং ছেলেটিকে বাঁচাতে হলে অবিলম্বে এক্সরসিজম বা শয়তান তাড়ানোর প্রক্রিয়া শুরু করতে হবে। পরিস্থিতি এতটাই সিরিয়াস যে সিস্টার জুনিয়া খোদ গির্জার প্রাতিষ্ঠানিক নিয়মকানুন আর সন্দেহবাদকে চ্যালেঞ্জ করতেও প্রস্তুত। একবার ভাবুন তো, তিনি বলছেন একটি নিশ্চিত পজেশন বা শয়তানের ভরকে উপেক্ষা করাও এক ধরনের হত্যার শামিল। চোখের সামনে একটা নিষ্পাপ আত্মাকে ধ্বংস হতে দেখেও স্রেফ বিজ্ঞান বা নিয়মের দোহাই দিয়ে চুপচাপ বসে থাকাটা তার কাছে একেবারেই অগ্রহণযোগ্য। এরপর আমরা আসছি তৃতীয় পর্বে, দুটি ভিন্ন রীতির মিশ্রণ। হিজুনকে বাঁচাতে গিয়েই এই গল্পের সবচেয়ে ইউনিক ব্যাপারটা ঘটে। ছেলেটিকে বাঁচানোর জন্য তারা রীতিমতো মরিয়া হয়ে ওঠে। দরকার হলে যে কোনো কিছু করতে প্রস্তুত তারা। আর এই যে কোনো কিছু করতে গিয়ে শুরু হয় ক্যাথলিক বিশ্বাস আর গুপ্ত রহস্যবাদের এক অবিশ্বাস্য ককটেল। ইউরোপীয় ক্যাথলিক প্রথার সাথে তারা মিশিয়ে ফেলে কোরিয়ান সামানিক জলের আচার। সাথে যোগ হয় দ্য হিরারফ্যান্টের মতো ট্যারো আর্কিটাইপের ব্যবহার। এমনকি অশুভ শক্তিকে ঠেকাতে তারা রক্ষাকর্তা পূর্বপুরুষের আত্মাকেও ঢাল হিসেবে ডেকে আনে। অশুভ শক্তিকে চারদিক থেকে ঘিরে ফেলতে তারা সব ধরনের প্রথাগত নিয়ম ভেঙে ফেলে। একবার চিন্তা করে দেখুন সিনারিওটা। একদিকে ব্যবহার করা হচ্ছে সেন্ট পিটারের চাবি, গসপেল আর ফ্রান্সিসকান ঘণ্টা, আর ঠিক একই সময়ে পাশাপাশি চলছে ড্রাগন রাজার কাছে প্রার্থনা। তুলো ফুল দিয়ে চলছে সামানিক জলের আচার আর ব্যবহার করা হচ্ছে গোল্ডেন ডন ট্যারো কার্ড। মানে অশুভ শক্তির মোকাবেলায় এটা রীতিমতো একটা মাল্টিডাইমেনশনাল বা বহুমাত্রিক আক্রমণ। এবার ৪ নম্বর পর্ব, 12টি প্রকাশ। চলুন যে অশুভ শক্তিটা হিজুনের শরীরে বাসা বেঁধেছে তার একটু গভীরে ঢোকা যাক। দেখুন, এই দ্য 12 ম্যানিফেস্টেশনস কিন্তু যে সে কোনো ভূত বা আত্মা নয়। এরা হলো ঈশ্বরবিরোধী অত্যন্ত শক্তিশালী শয়তানদের একটা কিংবদন্তি দল। এরা মানুষের শরীর দখল করে সবচেয়ে জঘন্য আর ভয়ঙ্কর সব অপরাধ সংঘটিত করে। আর নিজেদের আসল রূপটাকে লুকানোর জন্য এরা প্রায় সাপ বা ছাগলের মতো পশুর রূপ ধারণ করে। বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ ভুতুরে ব্যাপার নয়। এটা সরাসরি একটা অ্যাপোকালিপটিক বা মহাজাগতিক বিপদের সংকেত। ইতিহাস ঘাঁটলে এদের যে ট্র্যাক রেকর্ড পাওয়া যায় সেটা আক্ষরিক অর্থেই হিমশীতল। 1791, 1846 এবং 1866 সালে শত শত ক্যাথলিক শহীদকে হত্যার পেছনে সরাসরি এদের হাত ছিল। মানে শত শত বছর ধরে ধ্বংসলীলা চালানোর পর বর্তমানে এই অশুভ শক্তির টার্গেট হল নিরীহ বালক হিজুন। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে এই বিপদের শিকড় কতটা গভীরে আর এর ব্যাপ্তি কতটা বিশাল। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন 2340, এটা স্রেফ কোনো র্যান্ডম সংখ্যা নয়। এটা একটা সুস্পষ্ট, ভয়ঙ্কর হুমকি। শয়তানটা একদম ঠান্ডা মাথায় হিসেব করে জানিয়ে দেয় যে হিজুনকে দিয়ে শুরু করে সে ঠিক 2340 জন শিশুকে হত্যা করবে।
এই রকম একটা স্পেসিফিক এবং ক্যালকুলেটেড হুমকি পুরো পরিস্থিতিটাকে একটা চরম আতঙ্কের দিকে ঠেলে দেয়। তো আমরা এসে পড়েছি আমাদের পঞ্চম পর্বে, গ্র্যান্ড ডিউকের মুখোশ উন্মোচন। গল্পের সবচেয়ে বিশৃঙ্খল আর শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে আসলে কী ঘটেছিল? এই অদ্ভুত এক্সরসিজমের মূল চাবিকাঠি বা কী হল শয়তানকে তার আসল নাম প্রকাশ করতে বাধ্য করা। নামটা জানতে পারলেই তাকে হারানো সম্ভব। আর এর জন্য এক্সরসিস্টকে 3টে অত্যন্ত কঠিন ধাপ পার হতে হয়। প্রথমত, শয়তানে তৈরি করা মানসিক নির্যাতন আর বিভ্রমগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করা। দ্বিতীয়ত, নিজের ভেতরের সবচেয়ে গভীর ট্রমা বা মানসিক আঘাতের মুখোমুখি হওয়া এবং সেটাকে স্বীকার করে নেওয়া। আর সবশেষে, প্রবল মনের জোর নিয়ে শয়তানকে তার আসল পরিচয় বলতে বাধ্য করা। তীব্র এক আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক লড়াইয়ের পর শেষ পর্যন্ত শয়তানটা হার মানে এবং নিজের পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়। সে চূড়ান্ত দম্ভের সাথে চিৎকার করে ওঠে, আমি নরকের গ্র্যান্ড ডিউক, আমি গামি গ্রিন। বিশ্বাস করুন, এই নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই কাহিনীর নাটকীয় উত্তেজনা যেন একেবারে চূড়ায় গিয়ে পৌঁছায়। এবং সবশেষে আমাদের 6 নম্বর পর্ব, চরম আত্মত্যাগ। এই মহাযুদ্ধের শেষ করতে এমন একটা পদক্ষেপের প্রয়োজন হয় যা কেউ কল্পনাও করেনি। গল্পের সবচেয়ে শকিং আর গায়ে কাটা দেওয়া মুহূর্তটা আসে ঠিক এখানে। সিস্টার জুনিয়া জানতে পারেন যে তার জরায়ুতে ক্যান্সার বাসা বেঁধেছে এবং সেটা খুব দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তখন তিনি বাচ্চাটাকে বাঁচাতে এমন এক সিদ্ধান্ত নেন যা শুনলে আপনি শিওরে উঠবেন। তিনি ওই ভয়ঙ্কর শয়তান গামি গ্রিনকে তার নিজের সেই ক্যান্সারে আক্রান্ত ক্ষয় যাওয়া শরীরে বন্দি করার আহ্বান জানান। শয়তানকে চিরতরে আটকাতে নিজের মৃত্যুপথযাত্রী শরীরকে একটা ফাঁদ হিসেবে ব্যবহার করার এই যে সিদ্ধান্ত, এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে? এই অভাবনীয় আত্মত্যাগের ফলেই হিজুন শেষ পর্যন্ত রক্ষা পায় এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর নরকের গ্র্যান্ড ডিউক গামিগ্রিন চিরতরে বন্দী হয় সিস্টার জুনিয়ার সেই ক্ষয় যাওয়া শরীরে। কিন্তু ভাববেন না যুদ্ধ এখানেই শেষ। এই অসমাপ্ত লিগ্যাসি আর বাকি ম্যানিফেস্টেশনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এবার সাহসের সাথে এগিয়ে আসেন সিস্টার মাইকেলা। তো আজকের এই পুরো আলোচনা থেকে শেষমেশ আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। দেখুন, নিয়ম, বিজ্ঞান আর ধর্মের সমস্ত প্রথা ভেঙে একটা নিষ্পাপ জীবন্ত বাঁচানো হলো, কিন্তু এর জন্য যে চরম মূল্য চোকাতে হলো সেটা কি আসলেই জাস্টিফাইড? মানুষের মুক্তির জন্য কি যে কোনো পর্যায় পর্যন্ত যাওয়া উচিত, নাকি আমাদেরও কিছু নির্দিষ্ট সীমারেখা থাকা প্রয়োজন যা কোনোভাবেই পেরোনো ঠিক নয়? কি মনে হয় আপনাদের? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আশা করি ডার্ক নন্সের এই অন্ধকার আর জটিল পৌরাণিক জগৎ নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।